আমাদের দেশ এখন কোনো শাসন ব্যবস্থা নাই। এখানে শুধু ইউনূস সাহেব যদি কোনো কারণে অনুপস্থিত হয়ে যান, কোনো কারণে আমি জানি না, তাহলে এই দেশ নাই। 6 মাসের মধ্যে 600 বার বলা হয়েছে 47 আর 24 হইল মুক্তিযুদ্ধ। 71-এ তেমন কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, কিছুই হয় নাই। তাহলে বলুক তারা দাঁড়ায়, ইয়েস বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71, এই কথাটা তারা বলুক, সবাই মিলে বলুক, ইউনূস সাহেব বলুক। একদিন ইউনূস সাহেব বলছে, একদিন, তাও কোথায়? আর্মিদের কাছে নিয়ে 21শে নভেম্বর। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। একদিন সেটা কেন বলছে? বিশেষ একটা জায়গাতে বিশেষ কারণে বলছে। কিন্তু এরপর থেকে 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ 71-এর মুক্তিযুদ্ধে যে সমর্থন করে, সে কাদেরকে মানতে হবে, কাকে মানতে হবে, কাদেরকে নেতৃত্ব দিতে হবে? 71-এর মুক্তিযুদ্ধটাকে যারা বলে 2 ভাইয়ের ঝগড়া আর বড় ভাই ছোট ভাইরে এখন খুঁজা ভাইয়ে ফেলছে, এই মুক্তিযুদ্ধ নাকি বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ? 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। সেই অর্জন কে যারা ছোট করতে চায়, হ্যাঁ, মুক্তিযুদ্ধ করার পর দেশ যখন স্বাধীন হয়েছে, এই দেশে 72-এর একটা মুক্তিযুদ্ধ স্বীকার করলে 72-এর সংবিধানকে এত অপমাননা করে কেন বলে কবরে পাঠায় দিব? 72-এর সংবিধান কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি, বলছে কিনা? কত মুখে বলছে 72-এর সংবিধান বা কবরে পাঠায় দিব? জি, যেভাবেই বলেন। স্বাধীনতার সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি? এটা আমি আমি বিএনপি করি, অনেক ভুল বুঝাবুঝি হয়। তার স্বাধীনতা সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম, ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে। যারা শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দেয়, 7ই মার্চের বক্তৃতাকে যারা বলে এটা কোনো ভাষণ টাষণ না, তাদের কাছ থেকে তারপরে আমাকে বুঝতে হবে যারা 72-এর সংবিধানকে কবরে পাঠিয়ে, অলরেডি 72-এর সংবিধানের 4টা স্তম্ভের মধ্যে 4টা মূলে 3টাকে একদম গলা কাইটা ফাঁসিতে দিয়ে দিছে। তারপরে আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে, এবং এটা জনাব বা সৈয়দা রিজওয়ানা হাসান শুদ্ধ বাংলায় কইলেই হবে। শুদ্ধ বাংলা উনি মুক্তিযুদ্ধের কি বুঝে মুক্তিযুদ্ধ কারা, উনি কি বুঝে? কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তার এত মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে। আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম, তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার। আমি তো জানি হবিগঞ্জে কারা দালাল ছিল, বানিয়াচং আজমিরিগঞ্জে লাখাই কারা দালাল ছিল, এটা আমি জানি। কারা আইসা আমার পায়ে পড়ছে যান বাঁচানোর জন্য, কত রাজাকার জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি, শুধু জীবনটা বাঁচায় দিছি 16 ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বইলা। কাজে উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে, এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বলে মনে হয়, আমি উত্তরটা দিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন দেশবাসী যেটি জানতে চায় যে বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য এবং নতুন প্রজন্ম সম্পর্কে আপনার একটা বক্তব্য আমরা আশা করি। আমরা কিভাবে চলতে পারি, কি মানতে পারি 1971 সাল সম্পর্কে আমাদের যে বিরূপ ধারণা এখন তৈরি করেছে, এটি থেকে আমাদের মুক্তির উপায় কি? আমাদের দেশ এখন কোনো শাসন ব্যবস্থা নাই। এখানে শুধু ইউনূস সাহেব যদি কোনো কারণে অনুপস্থিত হয়ে যান, কোনো কারণে আমি জানি না, তাহলে এই দেশ নাই। এই কারণে নাই, দেশ টিকে থাকে অনেকগুলো জিনিসের উপর। 1 নম্বর হলো সার্বভৌমত্বের প্রতীক হলো সামরিক বাহিনী। তারা এখন এলাকায় আছে, কিন্তু পত্র পত্রিকা পড়লে সবকিছু জানলে বুঝলে দেশে বিদেশে আমাদের দেশের সামরিক বাহিনী ব্যাপারে আমি কোনো বলতে চাই না, কিন্তু 10 বছর 20 বছর আগের যে সামরিক বাহিনী ছিল, তাদের যে মরালিটি ছিল, এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়েছিল, সেই ডিফারেন্সের কারণে তাদের মধ্যে কিছুটা বিভেদ আছে বলেই মনে হয়। কারণ প্রতিদিন আমরা দেখি কতজন অফিসারকে ছাঁটাই করা হয়েছে, কতজন কি করে, ইত্যাদি ইত্যাদি। এরপরে হইল দেশের ঘোড়ার নাম হইল সিভিল প্রশাসন। সিনিয়র সেক্রেটারি থেকে
ইউনো হয়ে এসিলেন পর্যন্ত। এরা আল্লাহর দুনিয়াতে কেউ জানে না বর্তমানের এই সিভিল প্রশাসন আমলাতন্ত্র কি অবস্থায় আছে। কেন জানি মনে, হ্যাঁ, এরা কারো কথা শুনে না, কারো কথা বুঝে না, কিচ্ছুই বুঝে না। এরা এরার মতো করে চলতেছে, কোন ধরনের প্রশাসন চলছে না, কোথাও না। 2, 3 হইল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী, আল্লাহ রক্ষা করুক বাংলাদেশকে। পুলিশ বাহিনী এখন পর্যন্ত মরালি নিজেরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই, এবং সেই পুলিশ বাহিনীকে ব্যবহার করতেছে এখন সমন্বয়ক নামদারি একদল ছাত্র যুবক, ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে, 9, 10 পড়ে অথবা বিএ পড়ে, এইসব ছেলে পেলেরা পুলিশকে গিয়ে বলতেছে, আমি সমন্বয়ক, আমারে চেনো, একটা কেস নেও, 173 জন আসামি। সেই আসামি দিয়া দিয়া লাখ লাখ টাকার ব্যবসা করে, আসামির ব্যবসা। হাসিনা একটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়ক। এবং আগামী দিনে আমি আপনাকে বললাম, আগামী দিনে 2টা শব্দ সাংঘাতিক ভাবে মানুষের কাছে অনেক দিন তাদের মাথার মধ্যে, একটার নাম হলো সমন্বয়ক আর একটার নাম হলো সংস্কার। এই 2টা শব্দ খুব অপ্রিয় হবে আগামী দিনে। কত শব্দ কিন্তু 2টাই ভালো। কেন? সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই, অপসংস্কার করতেছে, এবং নির্বাচন তাকে যাতে কোনো কারণেই না করতে 5-10 বছর এটার একটা ব্যবস্থা করতে কইলেই সংস্কার। সংস্কার না হলে নির্বাচন নয়। যেটা শেখ হাসিনা বলতো, উন্নয়ন না করে কিসের ইলেকশন, যেটা আইয়ুব খান বলতো। আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র। ওই পথ ধরছে এখন এই সংস্কারকরা, আজকের সরকার। সংস্কারের নামে অনন্তকাল ইলেকশন যাতে না করে, এটা আমার কাছে অবাক লাগে। আমি কিন্তু তাদেরকে দোষী না, আমি তাদের কাছে, ওই সন্তানদের কাছে হাত জোর করে বলতে চাই, তোমরা ক্ষমতার জন্য এত পাগল কেন? তোমরা বলো, আমরা কি শুধু ইলেকশনের জন্য, আমরা একটা ইলেকশন করার জন্য এত রক্তপাত করছি? আমরা যদি বলি, তাইলে তোমরা কি এই 3 জন মন্ত্রী হওয়ার জন্য এই আন্দোলনটা বাংলাদেশের মানুষ করছিল? আচ্ছা, 20 বছরের একটা টার্গেট দিয়েছে যে আমরা 20 বছর থাকবো, বা তরুণ নেতৃত্ব। হ্যাঁ, তাদের কথা তো 20 বছর থাকবো। তারা যখন বলতেছে হাসিনা সরকারের যারা অন্যায় করছে তাদের টোটাল বিচার না করে কোনো ইলেকশন হবে না, এবং যারা ইলেকশন চাইবে তারা কে? তারা হইল ভারতের ফ্যাসিস্টের দোষর, ভারতের দালাল। তাইলে একটা বিচার শেষ করতে কতদিন লাগে? আমি আইনজীবী হিসেবে বলি, আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, কিন্তু সিনিয়র অ্যাডভোকেট আইনজীবী হিসেবে বলি, বাবর সাহেবের বিচারটা 8 সনে শুরু হয়েছে, 24 সনে গিয়া 5ই আগস্ট ঘটার কারণে দ্রুত শেষ হয়েছে। তাইলে 16 বছর লাগছে বাবর সাহেবের বিচারে। তাইলে যারা ফেসিস্ট তাদের বিচার করতে 16-17 বছর লাগবে। তো এই সময়টা তো এই আমাদের সমন্বয় বাবাদেরকে ক্ষমতায় থাকবে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছেন। আমি এই কথাটা শেষ করলে এখানে আমি দাঁড়িয়ে দেওয়া হয় নাই। এই কোরিয়া, এই দেশটা এখন, এটা কোনো দেশ না, এইটা কোনো দেশ নয়। মানুষ কোথায় যাবে? অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশ, কুয়াশা আচ্ছন্ন এই দেশ। যেমন প্রতিদিন লেখা থাকে ঢাকা শহর হলো পৃথিবীর সবচেয়ে সবচেয়ে মানে অবিশুদ্ধ দেশ, শহর পৃথিবীর মধ্যে। হ্যাঁ, ঠিক তেমনি বাংলাদেশটা এখন হলো সবচেয়ে অনিশ্চিত একটা দেশ, অন্ধকার একটা দেশ। এখানে কোনো ধরনের পিলার নাই, কোনো ধরনের নেতৃত্ব নাই। ভালো হোক মন্দ হোক, একটা এলাকা 300 এলাকাতে যদি ইলেকশন হয় আর 300 এমপি হয় যদি ইলেকশনের মাধ্যমে, তাহলে এলাকার লোকজন বলতে পারে, আরে বিপদে পড়ছস, ল যাই এমপি সাহেবের কাছে যাই। 500 লোকে ভাই ডাকতে পারে এমপি সাহেবদের, ভাই ডাকার লোকও নাই এখন। এখন আছে শুধু দেখা যায় ছেলেরা দেশে যায়, সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে, দুপুর বেলা দেখা যায় পাজামা পাঞ্জাবি পরছে, রাত্রের বেলা দেখা যায় সুটকুট পরছে। আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে 100 গেট হয়েছে, আবার তাদের সাথে 25টা-50টা গাড়ি আছে। এগুলো আর দেখা যায় মারামারি, অফিসে মারামারি, রাজপথে মারামারি, ছাত্রদের মারামারি, নেতারা মাইর খাইতেছে, সমন্বয়করা মাইর খাইতেছে,
কি বিরোধী, কি বিরোধী, বৈষম্য বিরোধী সমন্বয়করা মার খাইতেছে। কালকে দেখলাম 1 নম্বর ব্যক্তিও মার খাইছে। এই যে মারামারি ধরাধরি শুরু হয়েছে, এইটার কোনো শেষ নাই, এটার একটা শেষ হওয়া দরকার। এটা এখন আস্তে আস্তে যদি এভাবে চলতে থাকে এবং খুব দ্রুত একটা ইলেকশন না হয়, ইট উইল বি এ ফেইল্ড স্টেট। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। নানান কথায়, উপদেষ্টাদের কথায় এবং সমন্বয়কদের কথায় বিএনপি কি মনে হয় তার উপযুক্ত সম্মান দেয়া হচ্ছে না। একজন উপদেষ্টা বলেছেন বিএনপি আওয়ামী লীগের টোনে কথা বলছেন, এবং বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন নানাবিধ অপবাদ বিএনপিকে দেয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন বিএনপি চাপের মুখে আছে রাজনৈতিক দল হিসেবে, দেশের বড় রাজনৈতিক দল হিসেবে? আপনি যদি দয়া করেন, আমি পরশুদিনে 25 তারিখে 26 তারিখে একটা বক্তৃতা করছি বিএনপি প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে। এটা করছে আমি রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম স্থায়ী কমিটির সদস্য, উনি চিফ গেস্ট ছিলেন। মিটিংটা আয়োজন করছিল বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সেখানে আমি খুব সুস্পষ্টভাবে বলছি যে একটা কথা আছে, গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমি আজকে বক্তৃতা করতে গিয়ে আমি দাবি করতে চাই, আমি যা বলি আজকে, যা বলবো কালকে বিএনপি সব নেতারা তা বলবে। তাদের সামনে আমি বলছি কেন? আমি বলছি, আমি প্রথম দিনই বুঝছি এদের কথায় বার্তায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা ধাক্কা দিয়ে দিছে, এবং তারা আওয়ামী লীগ আর 10 বছর 20 বছরের মধ্যে এখানে আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন তাদের সামনে রইল বিএনপিকে তারা ইরানের বনি সদরের একটা পার্টি বানায় দিব। কিছুদিনের জন্য, 1-1.5 বছরের জন্য যদি দয়া করে তারা বনি সদর হিসাবে রাখতে পারে, বিএনপির দলটাকে বনি সদরের দল 1.5 বছর পর একটা লাথি দিয়ে ইরানের খুমেনিদের মতো একটা রাষ্ট্র বানাইব। তারাই দেশ শাসন করব। এইখানে ইরানে যা হচ্ছে তাই হবে, আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে, সিরিয়াতে যা হচ্ছে তাই হবে। এরা তারা করার চেষ্টা করবে। দিস ইজ নট ইসলাম। এটা ইসলামের নামে মানুষের যে আধুনিকতাকে, মানুষের যে চক্ষুষ্মান, মানুষের শত চিন্তাকে হত্যা করা, বিজ্ঞানকে হত্যা করা, আধুনিকতাকে হত্যা করা, মুক্ত সমাজকে হত্যা করা, যেটা পৃথিবীর আলোকিত দেশগুলোতে আছে। এমনকি মুসলমানদের মধ্যে অনেক দেশ যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে চায়, সেই পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং মেম্বার কিনা হয়। এবং এই যে শাহবাজ শরীফ বৈশা আছে ক্ষমতায়, এটা কিন্তু ইমরান খানের মেম্বারদেরকে কিনেই বৈশা আছে। আবার ওই যে তুরস্কে এরদোয়ান, যাকে আমরা একদম সাংঘাতিক এখন নেতা মনে করি, উনিও কিন্তু ভোটের মাধ্যমেই কিন্তু তাকে ক্ষমতায় আসতে হয়েছে। আমি বলি যে তারা যারা এই দেশে এই অবস্থার সৃষ্টি করতে চান, তারা দয়া করে ভোটে আসে, জনগণের কাছে যায়। 17 কোটি মানুষের দেশ, তাকে জিজ্ঞাসা করি, আপনি তো এই বাড়ির মালিক, পাহারাদার কাকে রাখবেন, কে দেশ চালাবে, আপনারা সিদ্ধান্ত দেন ভোটের মাধ্যমে। এটা কি অপরাধের কথাটা বলতেছি, এটা কইতে কইতে তিতা বিরক্ত হয়ে যেতেছি ভাই। ভোটটা দেন না কেন? আপনি কি চালাবেন জনাব ইউনূস সাহেব? আপনাদের চালাইতে পারছেন না দেশ। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ সরকার বিগত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ করেছে, 14, 18, 24। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার এখন নেই, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা নির্বাচন দিতে এত দ্বিধা করছে কেন? তারাও কি থেকে যেতে চাচ্ছেন 20 বছর? আমি কথাটা প্রথমেই আপনাকে বলছি, ক্ষমতার ময়ূর সিংহাসনটা এত বেশি লোভনীয় জিনিস ইউনূস সাহেবের কাছে হবে, এটা আমার ভাবনার অতীত ছিল। উনি বলতে পারে না আমি এই ধরনের ক্ষমতায় থাকতে চাই না। আর উনি যদি ক্ষমতায় থাকতে চান, উনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক। উনি যদি সংস্কার করতে চায়, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক, যে এই মিনিমাম রিফর্ম করে আমি একটা ইলেকশন, যে ইলেকশনটা হবে
এই দেশে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একদম সুষ্ঠু একটা ইলেকশন, সেই ইলেকশনটা দিয়ে আমি চলে যাব। উনি মাথার উপরে থাকবে। মানুষ যদি মনে করে যে ইউনূস সাহেবের মতো লোকের দরকার, আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে আমরা ব্যালেন্স করতেছে, সেই ক্ষমতায় ওনাকে আমরাই বলবো যে আপনি রাষ্ট্রপতি থেকে যান। কিন্তু এইটা না করে এই দেশে একটা এমন একটা অবস্থায় চলতেছে, আমি ফজলুর রহমান প্রতি মুহূর্তে আমি মনে করি আমি যে কোনো সময় অপমানিত হতে পারি, যে কোনো সময় আমার জীবন হানি হইতে পারে। আমি আপনাকে বলে রাখলাম, মনে রাখেন কথাটা। আমি মনে করি এই দেশে অনেক মানুষ, যেখানে ফখরুল ইসলাম আলমগীর মতো একজন ভদ্রলোককে তার নাতির সমান ছেলেরা, যেখানে মানে অশ্রাব্য গালাগালির মতো করে কথা বলে, এবং তারা এখন বিএনপি কে, এখন দেখলাম একটু আগে 1 ঘন্টা পর্যন্ত জামাতের